আজকে আমি এসে গেছি আজকে নবম শ্রেণীর পদার্থের গঠন ধর্মে বার্নৌলি উপপাদ্য, এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এইটা একটু আমি তোমাদের ব্যাখ্যায় বুঝিয়ে দিচ্ছি। খুব কিছু জিনিস তোমরা সবসময় শোনো। এক হচ্ছে যে প্রচণ্ড ঝড়ে শুনেছো খড়ের চাল উড়ে যায়। আর একটা খুব কমন ব্যাপার যে প্ল্যাটফর্ম দিয়ে যখন যাচ্ছ একটা থ্রু ট্রেন আসছে, তোমাকে তোমার বাবা মা বলে যে অত লাইনের কাছে যাস না, সরে আয়, নাহলে ট্রেনটা টেনে নেবে। হ্যাঁ, ট্রেনের তো হাত নেই যে ধরে টেনে নেবে। কি ব্যাপারটা ঘটে, অথচ ওনারা বলছেন নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটে। কি ঘটে? ছোটোবেলায় জানো তো আমি ভাবতাম যে যখন আমাকে বলতো যে ট্রেনের কাছে যাস না, টেনে নেবে, আমি ভাবতাম ট্রেনের ভেতর থেকে বোধহয় লোকজন হাত বাড়ায়, হাত বাড়িয়ে তুলে নিয়ে চলে যাবে। তো পরবর্তীকালে বড় হয়ে বুঝলাম যে কি হয়, আসলে ঘটনাটা কি ঘটে। তো সেটা জানতে গেলে তোমাদের বার্নৌলি উপপাদ্য জিনিসটা ভালো করে জানতে হবে। দেখো, প্রবাহমান যে প্রবাহী, আমরা প্রবাহমান প্রবাহী মানে যারা প্রবাহিত হয়, যে প্রবাহীটা প্রবাহিত হচ্ছে, সেরকম প্রবাহমান প্রবাহীর তিন রকমের শক্তি থাকে। কি থাকে? গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি। গতিশক্তিটা কি না, ভি আয়তন যদি একটা গতিশক্তি হয় হচ্ছে হাফ mv², এটা হচ্ছে ভি আয়তনের গতিশক্তি, ঠিক আছে। স্থিতিশক্তি হয় mgh, এটাও ভি আয়তনের। আর চাপ শক্তি হয় পি। এবার এটা হচ্ছে ভি আয়তনের গতিশক্তি। তো একক আয়তনের গতিশক্তি কি হবে? একক আয়তন কি হবে না, আমি যদি লিখি ভি আয়তনের গতিশক্তি একদম ঐকিক নিয়মে যদি হয়, ভি আয়তনের গতিশক্তি হচ্ছে হাফ mv², ঠিক আছে। তাহলে এক আয়তনের গতিশক্তি কি হবে? হাফ m/v², তাই তো। তাহলে এবার আমরা একটা কি জানি, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, জানি তো। তো আমি এই জায়গাটাতে আমি ঘনত্ব যদি ডি দিয়ে ডিনোট করি, আমি ডি বসিয়ে দিতে পারি, তার মানে হাফ dv²। এটা কি? এটা হচ্ছে একক আয়তনে গতিশক্তি। সেম স্থিতিশক্তিও কি হবে, আমি একটু মুছি এই জায়গাটা আমি তাহলে এই জায়গাটা একটু স্পেসিফাই করে আমি তাহলে তোমাদের বলে দিই। তাহলে আমি পেলাম একক আয়তনের গতিশক্তি, আমি কি পেলাম? হাফ dv², ডি মানে ঘনত্ব। সেরকম একক আয়তনের স্থিতিশক্তি কি হবে? mgh/v, তার মানে এটা কি হবে? dgh, রাইট। আর চাপ শক্তি কি হবে? একক আয়তনের চাপ শক্তিটা পি থাকবে, ঠিক আছে। আমাদের যে চাপ শক্তি সেটা পি থাকবে। এইবার আমাদের বার্নৌলি যে উপপাদ্য, সেখানে বলা হয়েছে যে ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে, ধারারেখ কি আমি আগে বলেছিলাম, ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে একক আয়তনের গতিশক্তি, চাপ শক্তি ও স্থিতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক। কি বললাম? ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে ধারারেখর যে কোনো বিন্দুতে একক আয়তনে, দেখো এগুলো আমি কিন্তু একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি বের করেছি। বলেছি এই একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি, এই তিনটের যোগফল সমষ্টি সর্বদা ধ্রুবক। তার মানে জিনিসটা কি? বার্নৌলি উপপাদ্য, হাফ dv² প্লাস dgh প্লাস পি ইকুয়াল টু ধ্রুবক। এটাই আমার বার্নৌলি উপপাদ্য। কি না, একক আয়তনে ধারারেখ প্রবাহ, বারবার বলছি, ধারারেখ প্রবাহর যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক। এইবার দেখো, এখান থেকে আমি ডি কমন নিচ্ছি। হ্যাঁ, আমি একটু এটাকে, আমার বোর্ডটা ছোট জানোই, আমি ওপরে একটু লিখে নিই বার্নৌলি এটা, তারপরে কমন নিয়ে জিনিসটাকে কী দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমার উপপাদ্যটা দাঁড়াচ্ছে হচ্ছে হাফ dv² প্লাস dgh প্লাস পি ইকুয়াল টু
সি মানে কনস্ট্যান্ট লিখলাম। এবার আমি সব থেকে ডি কমন নিচ্ছি। ডি কমন নিলে কী হবে দেখো, হাফ ভি স্কোয়ার প্লাস জিএইচ, আর এখানে তো ডি নেই, তার মানে নিচে ডি হবে, এখানে কনস্ট্যান্ট। এবার ডিটা এদিকে চলে গেল কনস্ট্যান্ট, তার মানে জিনিসটা দাঁড়ালো হচ্ছে হাফ ভি স্কোয়ার প্লাস জিএইচ প্লাস পিডি ইকুয়াল টু ধ্রুবক। এইবার আমি টোটালটাকে জি দিয়ে ভাগ করছি, টোটাল যে ইকুয়েশনটা এটাকে আমি জি দিয়ে ভাগ করছি। কী হবে জি দিয়ে ভাগ করলে? প্রথমটা হচ্ছে হাফ ভি স্কোয়ার বাই জি প্লাস এটায় জি বাই জি কেটে যাবে, মানে এইচ থাকবে, দেখো এইচ, প্লাস এটা হচ্ছে পি ডি জি, এটা ধ্রুবক। এই যে এটা দেখছো, এটাকে বলে হচ্ছে তোমার বেগ শীর্ষ। এইটাকে বলে হচ্ছে বেগ শীর্ষ, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে উচ্চতা শীর্ষ, এটাকে বলে হচ্ছে চাপ শীর্ষ, ঠিক আছে? তাহলে এই বার্নৌলি উপপাদ্যটা আমি একটু আগে কি বলেছিলাম, যে ধারারেখা প্রবাহের ক্ষেত্রে একক আয়তনে তার গতিশক্তি চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক। এটা আবার দেখো অন্যভাবেও বলা যেতে পারে, যে ধারারেখা প্রবাহের ক্ষেত্রে একক আয়তনে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের যোগফলও ধ্রুবক। তাহলে বার্নৌলি উপপাদ্য তোমরা দুভাবেই বলতে পারো, কিন্তু যদি এখানে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের যোগফল ধ্রুবক বলতে হয়, তাহলে কিন্তু তোমাদের আগে এইখান থেকে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি নিয়ে এখানে আগে কোনটা বেগ শীর্ষ, কোনটা উচ্চতা শীর্ষ, কোনটা চাপ শীর্ষ আগে বলতে হবে, বার করতে হবে। তারপরে তোমরা বলবে যে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ধারারেখা প্রবাহর একক আয়তনের বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষের যোগফল সর্বদা ধ্রুবক। বোঝা গেল? এইবার যদি প্রবাহীটা অনুভূমিক তলে প্রবাহিত হয়, অনুভূমিক তলে, তাহলে কি হবে? তার উচ্চতা শীর্ষটা তো থাকবে না, উচ্চতা তো না, একই লেভেলে বইছে, তাহলে তার কি কি থাকবে দেখো। এক মিনিট, একটু আবার আমাকে মুছতে হবে বোর্ড ছোট বলে। আমি এবার অনুভূমিক প্রবাহীর ক্ষেত্রে আসছি। দেখো অনুভূমিক প্রবাহ, অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে আমাদের কি থাকবে? আমাদের উচ্চতা সূত্রটা থাকবে না, উচ্চতা যেটা সেটা তো থাকবে না। তাহলে আমাদের কি থাকবে? হাফ ডিভি স্কোয়ার প্লাস আমাদের কি থাকবে, আর যেটা ছিল চাপ, অনুভূমিকভাবে হচ্ছে। এই হাফ ডিভি স্কোয়ার মানে কি? এটা গতি, তাই তো, বেগ শীর্ষ বা গতি শীর্ষ, আর এটা হচ্ছে চাপ শীর্ষ। তার মানে এখানে এই দুটোর যোগফল ধ্রুবক। ধ্রুবক মানে ধরো কোনো কারণে যদি বেগটা বাড়ে, ধরো এই বেগটা বেড়েছে, বেগ বৃদ্ধি পেল, তাহলে কি হবে? চাপটা কমবে, কারণ দুটোর যোগফল তো ধ্রুবক, একটা বাড়লে একটাকে তো কমতেই হবে, কারণ এইখানে যে ভ্যালুটা সেটা কনস্ট্যান্ট, এটা ঠিক থাকতেই হবে। তার মানে বেগটা বাড়লে চাপটা কমবে। এই সূত্রটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেগ বাড়লে চাপ কমছে। ঝড়ে যখন খড়ের চাল উড়ে যায় কি হয়? ঝড় হচ্ছে, বাইরে ঝড় হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, মানে সেখানে বায়ুর বেগ খুব বেশি। বায়ুর বেগ বেশি মানে তাহলে ওইখানে বায়ুর চাপটা কম। আর ঘরের মধ্যে আমার চাপটা বেশি। আমরা জানি চাপ কি সবসময় উচ্চ জায়গা থেকে নিম্নর দিকে ছুটে আসে। তো ওপরে মানে যেখানে বাইরের চালটা আছে, বাড়ির বাইরে যেখানে ঝড় বইছে, সেখানে চাপটা কম, আর ঘরের ভেতরের চাপটা বেশি। এই কারণে ঝড় হলে ঘরের চাল উড়ে যায়, কারণ ঘরের ভেতরের চাপটা বেশি, সে তো ছুটে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ছুটে যাচ্ছে। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ছুটে যায়, তো সেই কারণে কি হচ্ছে? ঘরের চালটা উড়ে যাচ্ছে। এই সেম ঘটনাই ঘটে কিন্তু যখন রেল লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, তখন বলা হয়, তীব্র বেগে যখন গাড়ি যাচ্ছে তখন বলা হয় যে অত রেল লাইনের কাছে যাস না, কারণ তোকে গাড়িটা টেনে নেবে। কি ঘটনা ঘটে না, ট্রেন প্রচণ্ড বেগে যাচ্ছে, ট্রেনের সঙ্গে যে হাওয়াটা রয়েছে
সেটারও গতিশক্তি বেশি। তাই গতিশক্তি আমি একটু আগে দেখলাম যে বেগ বৃদ্ধি হলে সেখানে কী হবে, চাপ কম হবে। তার মানে ট্রেনের যে সংলগ্ন জায়গাটা সেখানে চাপটা কম, নিম্নচাপ। এবার তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তো নিম্নচাপের দিকে ছুটে আসবে। উচ্চচাপ অঞ্চল কোনখানে, যে ট্রেনের থেকে দূরে, ট্রেনের থেকে যত দূরে যাবে সেইখানে উচ্চচাপ অঞ্চল। তার ফলে কি, ধরো ট্রেনটা খুব ভালো করে দেখো, ধরো এই হচ্ছে রেল লাইন, ঠিক আছে, এই হচ্ছে রেল লাইন, এখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, আর এটা প্ল্যাটফর্ম, এখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, এইখানে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক ট্রেনটা এখান দিয়ে যাচ্ছে। এবার এখান দিয়ে যাচ্ছে মানে এর সংলগ্ন যে বাতাসটা সেটার গতিশক্তি বেশি, এখানে নিম্নচাপ। কিন্তু তুমি যে দাঁড়িয়ে আছো তার পেছনে এইখানে তো উচ্চচাপ অঞ্চল, এখানের বায়ুর তো চাপ বেশি, সে কি করছে, এইখানে যেই নিম্নচাপ হচ্ছে এইখানের উচ্চচাপযুক্ত বায়ু ছুটে ছুটে এই নিম্নচাপের দিকে আসছে। এবার প্রচণ্ড বেগে আসছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, বায়ুটা কি হবে, তোমাকে ধাক্কা মেরে ট্রেনের গায়ে ফেলে দেবে, তখন অ্যাক্সিডেন্ট করবে। বোঝা গেল কি ঘটনাটা ঘটে? কেন বাবা মা বলেন যে যখন খুব জোরে ট্রেন যায়, ওরে তোরা ট্রেনের কাছে যাস না, দূরে যা, ট্রেন টেনে নেবে। আসলে ট্রেন টেনে নেয় না, উচ্চগতি সম্পন্ন বাতাস তোমাকে ধাক্কা মেরে ট্রেনের গায়ে ফেলে দেবে। তার কারণ এই বার্নৌলি উপপাদ্য। এবং শুধু ঘরের চাল উড়ে গেল বা ট্রেনে সামনে দিয়ে যাওয়া যায় না, এছাড়া আরেকটা ঘটনা, তোমরা যে সেন্ট স্প্রে করো, এখন স্প্রে আর কম আছে, সেন্ট যে স্প্রে করো সেটাও কিন্তু এই একই এই বার্নৌলি উপপাদ্যের নীতিটা মেনটেন করে করা হয়। আশা করি তোমাদের এই বার্নৌলি উপপাদ্যটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। দরকার হলে তোমরা আরেকবার রিভাইন্ড করো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলছি বার্নৌলি উপপাদ্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, এর ব্যাখ্যা কেন হচ্ছে, কি ঘটনা ঘটছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে এটাকে, ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে, না হলে জিনিসটা বুঝতে পারবে না, কনসেপ্টটা ক্লিয়ার হবে না। আর বারবার করে দেখো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্ট কম পাচ্ছি এবং তোমাদের লাইকও কিন্তু পড়ছে না। মানে তোমাদের কি ভালো লাগছে না, মানে আমার পড়ানো ভালো লাগছে না? যদি লাইক না করো আমি তো বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে নাকি। তো একটু উৎসাহিত করো আমাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যদি কোনো বন্ধুরা চায় তাদের একটু শেয়ার করো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি সে প্রশ্নটা তো করবেই আমাকে, আমি নিশ্চয়ই উত্তর দেব। তো আপাতত আসি, আবার পরে দেখা হচ্ছে, টাটা।